আচমকা আমার মোবাইল ফোনটা বেজে উঠল। বিছানার পাশেই একটা ছোট টেবিলের উপর ছিল ফোনটা। এগিয়ে গিয়ে ওটা তুলে নিলাম। হ্যালো, সেই কোরাস কণ্ঠস্বর। আমার নিয়ন্ত্রণকে আমল না দিয়ে একটা ঠান্ডা স্রোত আমার শির দাঁড়া বেয়ে বইতে শুরু করলো। বলুন। আপনি তো আমাদের কথা শুনছেন না, তাহলে আমরা এখন কি করব? আমি আগেও বলেছি আমি শুধুমাত্র রিসার্চ করছি ভ্যাম্পায়ার নিয়ে। হ্যাঁ, সেজন্যই তো বলছি, আমরা না চাইলে আপনি আমাদের নিয়ে খোলাখুলি নিজের মতন রিসার্চ করতে পারেন না। আমি চুপ করে রইলাম। আপনার মতো বুদ্ধিমান মানুষকে এতবার কেন বোঝাতে হয়? এরপর তো আমাদের স্টেপ নিতে হবে প্রফেসর মিত্র, তাছাড়া আর কোনো উপায় নেই। শুনুন, আমি মরতে ভয় পাই না। প্রফেসর মিত্র, আপনি এত বোকা তা তো জানতাম না। আরে মরার কথা কে বলেছে? আরে গাধা, তোকে আমরা আমাদের দিকে টেনে নেব। তোর হাতে আর বেশি সময় নেই। তাহলে আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ফোনটা কেটে গেল। ঠান্ডা স্রোতটা আমি আবার টের পেলাম। হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আমাদের আজকের উপন্যাসটা আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত লেখকের অশরীরী ভয়ঙ্কর বইটা থেকে। বইটা সংগ্রহ করার লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। এখন তোমরা শুনবে এই উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক অনিশ দেবের কলমে ভালোবাসি অন্ধকার উপন্যাসের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। কেমন আছো কিরণ? লাজো, এতদিন বাদে তোমার ফোন করার সময় হলো? বিশ্বাস করো, সময় পাইনি। এলাকা ছেড়ে বহু দূরে আমাদের যেতে হয়েছিল, অনেকটা মাইগ্রেট করার মতো। মাইগ্রেট মানে যাযাবর পাখির মতো? কিন্তু কেন? অনেক সময় বাঁচার জন্য আমাদের দেশ দেশান্তরে যেতে হয়। যাকে বলো, তুমি কেমন আছো? ভালো না গো, তুমি চলে যাওয়ার পর থেকে একটা দিনও আমার ভালো কাটেনি। তুমি কেমন আছো? ভালো না গো। অন্ধকার জগতে যেমন থাকা যায়, এই জগতের সবকিছুই আলাদা, সব নিয়ম কানুনই অন্যরকম। তুমি তুমি আমার কাছে চলে এসো না লাজো। শুধু টেলিফোনে আসতে পারি, তার বেশি কিছু নয়। কিন্তু কেন? আমি এখন যা, তাতে তোমার আমার সম্পর্ক অসম্ভব কিরণ। আমি এক জগতের প্রাণী আর তুমি আরেক জগতের। বাকি জীবনটা আমাদের ফোন ফ্রেন্ড হয়ে কাটাতে হবে। তোমাকে আমার বড্ড দেখতে ইচ্ছা করে। আমারও। পুরনো কথা যেন রোজ মনে পড়ে। প্রথম আদরের রাত, প্রথম একসাথে বেড়াতে যাওয়া। আমারও মনে পড়ে। সেসব কি ভোলা যায়? না, আমি কোনো কথা শুনবো না। প্লিজ তুমি আমার কাছে চলে এসো, প্লিজ। একদিন কি আসতে পারবে না? আর কিছু চাই না লাজো। বাচ্চা ছেলের মতো বায়না করো না কিরণ, সেটা হয় না। কোনো উপায় নেই লাজো, there must be a way. না গো, দিনের আলো আমি আর সহ্য করতে পারি না। আমাদের যত চলাফেরা সব রাতে, কিন্তু রাতে তোমার সঙ্গে আমার দেখা হওয়ার কোনো উপায় নেই।
কিন্তু কেন? আচ্ছা, তোমার বাড়ির দোতলায় ইলেকট্রনিক সেফটি সিস্টেমের ব্যবস্থা রয়েছে কেন? সেটা তো তুমি জানো লাজো, আমি তোমায় বলিনি এর আগে সব। তাহলে সেই জন্যই রাতে তোমার সঙ্গে আমার দেখা হওয়া অসম্ভব। আমি রাতে তোমার কাছে গেলে তোমার তোমার ক্ষতি হবে কিরণ। আমি চুপ করে রইলাম। জানলা দিয়ে আকাশের দিকে চেয়ে রইলাম। সেখানে বাঁকা চাঁদ শূন্যে ভাসছে, কোনো অবলম্বন নেই। কেমন যেন আমার জীবনটারই মতো। তোর ক্ষতি হবে, কিন্তু আমার তাতে লাভ হবে। কেন? কারণ তখন তুমি আমার দিকে চলে আসবে, আমাদেরই একজন হয়ে যাবে। তখন আমার আর কোনো কষ্ট থাকবে না কিরণ, কোনো কষ্ট থাকবে না, একটু না। কি হলো কিরণ? আমার লাজোর গলাটা কেমন যেন আচ্ছন্ন আর লোভাতুর শোনালো আজ। ও আর এপারে আসতে পারবে না, তাই আমাকে ও ওপারে পেতে চাইছে। এই চাওয়া যদি পাওয়ায় বদলে যায়, তাহলে আমার ভ্যাম্পায়ার মিশন একেবারে শেষ। কিন্তু এইভাবে আমি এই ব্যাপারটা আগে কখনো ভাবিনি। এমনকি এর আগে লাজও কখনো এভাবে বলেনি। মানসিক টানাপোড়েনের ঢেউ যেন এবার আমার ওপর আছড়ে পড়ল। কি করব আমি? এপারে থাকবো নাকি পাড়ি দেবো ওপারে আমার লাজুর সঙ্গে? আর সেখানে গিয়ে কি আমি আমার লাজুকে আমার মতো করে ফিরে পাবো? আমার কোমল মিষ্টি লাজবন্তী? নাকি তার বদলে দেখতে পাবো অপরূপ সুন্দরী হিংস্র এক নিশাচর ভ্যাম্পায়ারকে? কিন্তু ওপারে গিয়ে তখন আমিও তো তাই, একই রকম হিংস্র, একই রকম নিশাচর, একই রকম রক্ত পিপাসায় পাগল। আর তারপর সেই অন্ধকার জগতে আমি মৃত্যুহীন এক অমানুষ হয়ে বেঁচে থাকব, যদি অবশ্য তার নাম বেঁচে থাকা হয়। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমার মায়ের কথা মনে পড়ছিল। কত কষ্ট পেয়ে আমার মা মারা গিয়েছিল। আমার মা আমার চোখে জল এসে গেল। ভাগ্যিস মায়ের সৎকার করা হয়েছিল, নাহলে তো লাজোর হাতছানিতে আমি ওপারের জগতে চলে গেলে এক অন্য মায়ের সঙ্গে দেখা হয়ে যেত, যে মায়ের মধ্যে কোনো রকম স্নেহ, মায়া, মমতা কিচ্ছু নেই। যে মা লাজবন্তীর মতোই হিংস্র, নিষ্ঠুর, রক্ত পিপাসু, নিশাচর। কথাগুলো ভেবে আমি শিউরে উঠলাম। যে দেওয়ালে মায়ের ফটো, সেদিকে আন্দাজ করে তাকালাম। কারণ ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে এক টুকরো রাতের আকাশ চোখে পড়ছে মাত্র। লাজো, আমার খুব কষ্ট হচ্ছে। লাজো, তোমার কাছে না যেতে পারার কষ্ট। তাহলে আমাকে তোর কাছে যেতে দাও রাতে। না না, সেটা হয় না। কেন হয় না? আমার 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 এখনো অনেক কাজ বাকি। সেগুলো শেষ করার জন্য আমার অনেকটা সময় দরকার। কাজ মানে হয়তো ছাতার রিসার্চ। কি আশ্চর্য! একসময় এই রিসার্চটার ব্যাপারে ওর যথেষ্ট শ্রদ্ধা ছিল। আমার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ও আমার রিসার্চে সাপোর্ট দিয়েছে, মোটিভেট করেছে আমাকে। আজ ওর কথার সুরে আমি
তাচ্ছিল্য খুঁজে পাচ্ছি। কিরণ, কিরণ, সব ছেড়ে তুমি আমার মধ্যে চলে এসো কিরণ, আমার মধ্যে। তারপর যত খুশি প্রাণ ভরে রিসার্চ করো। ভ্যাম্পায়ারটির সম্পর্কে বহু ইনফরমেশন তোমার জানা নেই। সেগুলো জানার জন্য তুমি বোকার মতো ধস্তাধস্তি করে মরছো। আমার মধ্যে চলে এসো, আমার মধ্যে। এক পলকে তুমি সব ছেড়ে যাবে। তোমার তাতে দারুণ আনন্দ হবে কিরণ। দেখো, তোমার তাতে দারুণ আনন্দ হবে। কথাগুলো আমার কানে যেন সাপ খেলানো সুরের মতো বাজছিল। শব্দগুলো শুনতে শুনতে আমার কেমন যেন নেশা ধরে যাচ্ছিল। মনে হচ্ছিল ও আমাকে হিপনোটাইজ করে ফেলেছে। আগে কখনো লাজো আমার সঙ্গে এমনভাবে কথা বলেনি। মনের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে ধীরে ধীরে বললাম, লাজো, আমরা দুজনে বরং যে যার জগতেই থাকি, সেটাই বোধহয় আমাদের দুজনের পক্ষে ভালো হবে। কিন্তু তুমি তো জানো কিরণ, এই দুটো জগৎ একে অপরের শত্রু। জানি আমি লাজো, আর সোজা কথায় বলতে গেলে এখন তুমি আমার শত্রু আর আমি তোমার শত্রু। তাহলে আমি তোমাকে কাছে পাবো কেমন করে? আপাতত আমাদের এই ফোনে কথা বলাটাই সবচেয়ে ভালো। তুমি আমার কাছে সারা জীবন সেই আগের লাজবন্তী হয়েই বেঁচে থাকবে, আর হয়তো আমিও তোমার কাছে। তোমার ডিসিশনটা কিন্তু ঠিক হচ্ছে না কিরণ। লাজো, তুমি আর আগের মতো নেই। তুমি পাল্টে গেছো অনেক। তুমি এভাবে কথা বলতে না আমার সঙ্গে। কারণ আমি মানুষ নই কিরণ। আমার কথাগুলো ভেবে দেখো কিরণ। তোমাকে ছেড়ে থাকাটা আমার কাছে ইম্পলসিভ। আমি যতক্ষণ পারি তোমার কাছে কাছে থাকার চেষ্টা করি। তোকে দেখি, তোকে ফিল করি। তার মানে? আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আচ্ছা, ও কি আমার উপর নজরদারি চালাচ্ছে? চুপ করে গেলে কেন কিরণ? অবাক হলে? না, মানে আমি আসলে আমি আরো অনেক কিছু জানি। যেমন 4 দিন আগে বৃহস্পতিবারে তুমি কয়েকজন মেম্বারকে সঙ্গে নিয়ে পুনিপুকুর নামে একটা গ্রামে ফিল্ড ট্রিপে গিয়েছিলে। তুমি এসব জানলে কি করে? জানি। আর একটা কথা জেনে রাখো কিরণ, আমি একা নই। আমরা সব একসঙ্গে জোট হয়ে থাকি। আমরা অনেক হলেও আসলে এক। মানুষের মতো আমাদের মধ্যে বিভেদ নেই। বিভ্রান্ত হলেও আমি লাজবন্তীর দেওয়া তথ্যগুলো আমার মাথায় ঢুকিয়ে নিতে চেষ্টা করছিলাম। আমার গবেষক সত্তাটা নাড়া দিয়ে উঠছিল। আমি চুপ করে রইলাম। কি বলবো কিছু ভেবে পাচ্ছিলাম না। আজ রাখছি কিরণ। আমার কথাগুলো ভেবে দেখো। না লাজো, নতুন করে ভাববার মতো আমার তো কিছু নেই। যেটা তুমি ভালো বোঝো। তাছাড়া নীলির সঙ্গে তোমার ব্যাপারটাও আমার ভালো লাগছে না। কথাটা বলেই ফোন কেটে দিল লাজবন্তী। অদ্ভুত এক যন্ত্রণার মোহে আমার বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিকে লাজবন্তীকে চাওয়া, আর অন্যদিকে এই লাজবন্তীর বদলে যাওয়া। এই দুটো দিক ছাড়া সম্পূর্ণ নতুন আরেকটা তৃতীয় দিকে আমার এই ভ্যাম্পায়ার নিয়ে রিসার্চ। এই 3 রকম টানের টানা পড়েনে আমি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেলাম। আমার রাতের ঘুমই চলে গেল।
একদিকে চোখের জল আর জ্বালা, অন্যদিকে বুকের ভেতরে শপথ আর সাহসের উত্তাপ। নীলির সঙ্গে কথা বললে মনটা একটু ভালো থাকে। একদিন সকালবেলা 10টা নাগাদ দোতলার বারান্দায় দাঁড়িয়ে নীলির সঙ্গে কথা বলার সময় হঠাৎই ও বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি কিছু হয়েছে? কেন? যা, কি আবার হবে? না, মনে হচ্ছে আপনি একটু ডিস্টার্বড। না না, কই, ও কিছু না। আমি ওর সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম। ওর কথায় আচমকা আমার পা দুটো কেমন যেন উইক লাগলো। আমি একটা টুল টেনে নিয়ে তাতে বসে পড়লাম। আমার কাছে লুকোবেন না। আপনার হাব ভাব, ইচ্ছে অনিচ্ছে, পছন্দ অপছন্দ সব আমি বুঝতে পারি। বলুন, কি হয়েছে? কি যে হলো আমার মনের মধ্যে। ওকে লাজবন্তীর সমস্ত কথা খুলে বললাম। কিন্তু অবাক করা ব্যাপার যে সেসব কথা বলার সময় আমার বুকের মধ্যে কোনো পাথর ভাঙল না, এমনকি চোখে এক ফোঁটা জল অবধি এলো না। আমার সুতীর্থর কথাটা একবার ভাবুন। ও কি থেকে কি হয়ে গেল। সত্যি আমাদের দুটো জগৎ একেবারে আলাদা, আর এই দুটো জগৎ কখনোই এক হবে না, হতে পারে না, কোনো দিনও না। আমি তো অনেকদিন আগেই চোখের জল মুছে নিয়েছি, মন শক্ত করে নিয়েছি। নীলিকে সব কথা খুলে বলার পর আমার বেশ হালকা লাগলো। আপনার কথা থেকে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাওয়া গেল, কিন্তু ভ্যাম্পায়ারদের মধ্যে জেলাসি আছে। সেই না? যাকে এবারে আপনার মনটা একটু ঠিক করুন তো। আপনি কোনো চিন্তা করবেন না, কেমন? আমি ফোন করে করে আপনার মন ঠিক করে দেব। বেশ, তাই করো। আমার সত্যি একটু ভালো লাগবে তাহলে। আচ্ছা শুনুন, একটা অকাজের কথা বলি। যে আর্টিকেলটা লিখতে বলেছিলেন আপনার সোসাইটির বুলেটিনের জন্য, ওটা কিন্তু অনেকটা লেখা হয়ে গেছে। কাল একবার দেখাবো। অফিসে থাকবেন তো? যদি তুমি সকাল সকাল আসো তাহলে দোতলায় বসে নিরিবিলিতে দেখতে পারি, যদি তোমার কোনো অসুবিধা না থাকে তবেই। আমার আবার কিসের অসুবিধে? আমি তো ভাবছি অন্য কথা। কি কথা? আপনি আমাকে ভয় পান হয়তো। ভয়? ভয় পাবো কেন? না, বরং এক্স্যাক্টলি উল্টো, আমাকে ভ্যাম্পায়ার না ভেবে। কারণ আমি ভ্যাম্পায়ারদের চেয়েও ইন্টারেস্টিং। এই তুমি এসো তো, কাল দেখা যাবে হ্যাঁ কে কাকে ভয় পায়। পরদিন নীলি এলো, গায়ে সাদার ওপর বাদামি বুটি দেওয়া একটা চুড়িদার, সালোয়ারটা বিস্কুট রঙের, কাঁধে বাদামি সাইড ব্যাগ। সব মিলিয়ে বেশ মানিয়েছে ওকে। দোতলায় নিরিবিলিতে বসে ওর ভ্যাম্পায়ার সাধারণ মানুষের চোখে এই লেখাটার খসড়া নিয়ে আলোচনা শুরু করলাম। না, ওর লেখার হাত খারাপ নয়। লেখাটার কয়েক জায়গায় কারেকশন করালাম, 2 জায়গায় ম্যাটেরিয়াল অ্যাড করতে বললাম। আরও বললাম যে আর্টিকেলের শুরুটা আরেকটু ইন্টারেস্টিং হওয়া দরকার। এসব করতে করতে 1.5 ঘন্টা সময় কখন যে গড়িয়ে গেছে খেয়ালই করিনি। এক সময় লেখার খসড়াটা গুছিয়ে নিয়ে ও উঠে দাঁড়ালো। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। রত্নাকর ফোন ধরতেই বলল আমার সঙ্গে ওর নাকি কী সব জরুরি কথা আছে, আমি যেন তাড়াতাড়ি অফিসে আসি। নীলি দোতলায় আসার পর রত্নাকর এই নিয়ে আমাকে 3 বার ফোন করলো, আর এই 3 বারই আমি ওকে জবাব দিলাম যে একটু পরে নামছি, কারণ নীলির সঙ্গে আমি কয়েকটা জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করছি। ফোনটা রেখে দিয়ে নীলিকে বললাম, উফ, রত্না আবার ফোন করেছিল। কে রত্না? আরে আমার প্রেমিকা রত্না, রত্নাকর। আচ্ছা, তুমি আর আমি একটু কাছাকাছি এসেছি কি আসিনি, রত্নাকরের ব্লাড প্রেশার একেবারে তুঙ্গে চড়ে যায়। কেন? যদি
আগুন জ্বলে যায়। তাই? বলে হাতটা বাড়িয়ে আমার গাল ছুঁয়ে দিল মেয়েটা। আমি আর থাকতে পারলাম না, এক হ্যাঁচকায় ওকে আমার গায়ের ওপরে টেনে নিলাম। আমার ঠোঁট দিয়ে ঢেকে দিলাম ওর ঠোঁট। সঙ্গে সঙ্গে আমার শরীরের ভেতরে দাউ দাউ আগুন চলে গেল। আগুন জ্বলে গেল নীলির ভেতরেও। ও আমাকে আঁকড়ে ধরে খ্যাপা সাইক্লোনের মতো বলগাহীন হয়ে গেল। আমার জামা ছিঁড়ে খুঁড়ে আমাকে আঁচড়ে কামড়ে একেবারে শেষ করে দিল। আমি ওকে জাপটে ধরে বেডরুমের দিকে এগিয়ে গেলাম। আমার ভেতরে বন্দি খ্যাপা চিতাবাঘটা যেন ছিঁড়ে বেরিয়ে এলো, পাগলের মতো দাপাদাপি শুরু করলো। শরীরের ঝড়ে আমরা দুজন একেবারে লণ্ডভণ্ড হয়ে গেলাম। দুজন একা মানুষ এক হয়ে গেল। ঝড়ের শেষে আমরা একে অপরকে অনেকক্ষণ ধরে দেখলাম, আরও অনেক আদর করলাম, অনেক কথা বললাম। সেসব কথার বেশিরভাগই হয়তো অর্থহীন, তবে আন্তরিক। কিছুক্ষণ পর আমরা বিছানা ছেড়ে উঠলাম, জামা কাপড় পরে নিলাম। নীলি লাফিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে মুখে, গালে, ঠোঁটে আরও 4-5টা চুমু খেলো। আমি একটু দেরি না করে চুমুগুলো ওকে সুদে আসলে শোধ দিলাম। কিন্তু তবুও আমার মনে হচ্ছিল আমি যেন আমার লাজবন্তীকে আদর করছি, আমার পুরনো লাজবন্তীকে। জানি না নীলি আমাকে সুতীর্থ ভাবছে কিনা। আচমকা আমার মোবাইল ফোনটা বেজে উঠল। বিছানার পাশেই একটা ছোট টেবিলের উপর ছিল ফোনটা। এগিয়ে গিয়ে ওটা তুলে নিলাম। হ্যালো? সেই কোরাস কণ্ঠস্বর। আমার নিয়ন্ত্রণকে আমল না দিয়ে একটা ঠান্ডা স্রোত আমার শির দাঁড়া বেয়ে বইতে শুরু করলো। বলুন। আপনি তো আমাদের কথা শুনছেন না, তাহলে আমরা এখন কি করব? আমি আগেও বলেছি আমি শুধুমাত্র রিসার্চ করছি ভ্যাম্পায়ার নিয়ে। হ্যাঁ, সেজন্যই তো বলছি, আমরা না চাইলে আপনি আমাদের নিয়ে খোলাখুলি নিজের মতন রিসার্চ করতে পারেন না। আমি চুপ করে রইলাম। আপনার মতো বুদ্ধিমান মানুষকে এতবার কেন বোঝাতে হয়? এরপর তো আমাদের স্টেপ নিতে হবে প্রফেসর মিত্র, তাছাড়া আর কোনো উপায় নেই। শুনুন, আমি মরতে ভয় পাই না। প্রফেসর মিত্র, আপনি এত বোকা তা তো জানতাম না। আরে মরার কথা কে বলেছে? আরে গাধা, তোকে আমরা আমাদের দিকে টেনে নেব। তোর হাতে আর বেশি সময় নেই। তাহলে আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ফোনটা কেটে গেল। ঠান্ডা স্রোতটা আমি আবার টের পেলাম। আমার চোখ গেল লাজবন্তীর ফটোর দিকে। আমার হাতে আর বেশি সময় নেই। আমাকে ঘামতে দেখে নীলি জিজ্ঞেস করলো, কি হয়েছে? কে ফোন করেছে? আমি বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। আমাকে সত্যি ওদের দিকে টেনে নেবে? একটু পরে ধাতস্থ হয়ে নীলিকে বললাম, নীলি, আমার পাশে এসে একটু বসো তো। আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে? কে ফোন করেছে? মনে মনে ঠিক করলাম যে নীলিকে সবটা খুলে বলবো। তা না হলে এরপরে হয়তো আর সময় পাবো না। আমি হয়তো সত্যি সত্যি ওদের দিকে চলে যাব। নিচু গলায় ওকে সমস্ত খুলে বলতে আরম্ভ করলাম। নীলি চুপচাপ বসে শুনতে লাগলো আমার সমস্ত কথা। ঘড়ির কাঁটা ঘুরতে লাগলো। সব কথা শোনার পর নীলি ছিটকে চলে এলো আমার কাছে। আমাকে জাপটে ধরে ঘাড়ের কাছে মুখ গুঁজে দিল সে। না না, আপনাকে আমি ছাড়বো না, না কিছুতেই ছাড়বো না। আবার বেজে উঠল আমার ফোন। সেই রত্নাকর। উফ, কি রে, নিচে আয়।
ওপরে এতক্ষণ কি করছিস? আমি তো তখন থেকে ওয়েট করছি। তাছাড়া টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার থেকে দুজন ভদ্রলোক এসেছেন, একটা ইন্টারভিউ ব্যাপারে তোর সঙ্গে একটু কথা বলতে চান। উফ, হ্যাঁ যাচ্ছি বাবা। মোবাইল ফোনটা পকেটে রেখে নিধিকে বললাম, বুঝলে তো রত্না প্রবল মিস করছে আমাকে। এতক্ষণ দেখতে না পেয়ে একেবারে পাগল অবস্থা। চলুন চটপট নিচে যাই, নইলে উনি সত্যি সত্যি পাগল হয়ে যাবেন। ছোট টেবিল থেকে ও সাইড ব্যাগটা তুলে নিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি বললাম, এই রত্নাকরটা যে হোমোসেপিয়েন্সের অর্ধেক সেটা অনেক দেরিতে বুঝেছি জানো তো। তবে ও শুরু থেকেই নানান ছলছুতোয় আমার গায়ে হাত দিয়ে কথা বলে, আর লেকচারের পর তো জড়িয়ে কনগ্রাটস বলতেই হবে ওকে। বুঝলাম, কিন্তু হোমোস্যাপিয়েন্স মানে তো মানুষ, তাহলে অর্ধেক হোমোস্যাপিয়েন্স মানে সেপিয়েন্স বাদ, শুধু হোমো। নীলি হাসি চাপতে মুখ ঘুরিয়ে নিল। একতলার সিঁড়ির মুখে রত্নাকর উৎকণ্ঠা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখেই ওর মুখে চওড়া হাসি ফুটল। চল, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। আমি যথারীতি সিগারেটের গন্ধ ঠেকাতে নাকে হাত চাপা দিলাম। রত্নাকর সরি বলে একটু তফাতে সরে গেল। আমি চেম্বারের দিকে হাঁটা দিলাম। নীলিকে বললাম ও যেন লাইব্রেরিতে গিয়ে আর্টিকেলটা ফেয়ার করে লেখে। গেস্টদের সঙ্গে কাজ সেরে আমি লাইব্রেরি যাব। ও লাইব্রেরির দিকে এগোলো আর আমি চেম্বারে ঢুকলাম। ঢোকার সময় পিঠে সেই রত্নাকরের হাত টের পেলাম। তুই বস, আমি ওদের তোর কাছে পাঠাচ্ছি। ওহ মাগো, আবার সেই ছুতোনাতায় গায়ে হাত। উফ, অসহ্য বাবা। প্রায় ঘন্টা দেড়েক পর কাজ সমস্ত রকম মিটিয়ে লাইব্রেরিতে এলাম, আর রত্নাকরও আমার পেছন পেছন ঢুকলো। দেখলাম দূরে ঘরের একেবারে কোণের একটা টেবিলে নীলি কাগজপত্র ছড়িয়ে বসে রয়েছে, মাঝে মাঝে মাথা ঝুঁকিয়ে লিখছে। আরেকটা টেবিলে সনাতন মাইতি বসেছিলেন, হাতে কলিন উইলসনের লেখা অকাল্ট। এছাড়া অন্য দুটো টেবিলে 3 জন মেম্বার বসে পড়াশোনা করছে। নীলি আমাকে দেখে হাসল, ছোট্ট করে হাত নাড়ল, আর চোখে তাকিয়ে দেখলাম রত্নাকর ব্যাপারটা ঠিক খেয়াল করেছে। সনাতন মাইতি আমাকে দেখে ইশারা করলেন এবং একই সঙ্গে উঠে দাঁড়ালেন। আমি থমকে দাঁড়ালাম। রত্নাকরও দাঁড়িয়ে পড়ল। প্রফেসর মিত্র, আপনার সঙ্গে একটু কথা ছিল। ভদ্রলোকের মাথায় ছোট ছোট চুল, তার বেশিরভাগটাই সাদা, কপালে সমান্তরাল কয়েকটা ভাঁজ, চোখে চশমা, চেহারা রোগাটে লম্বা। সংসারে তার আর কেউ নেই, একেবারে একা। ওর শখ হচ্ছে অকশন ব্রিজ। সনাতন হালকা নীল রঙের হাফ শার্ট পরে আছেন, পায়ে সাদা প্যান্ট, বাঁ হাতে একটা নস্যি রঙের রুমাল। ওর গা থেকে সিগারেটের একটা আবছা গন্ধ ভেসে আসছিল। হ্যাঁ, আপনি বসুন, আমি রত্নাকরের সঙ্গে একটা কাজ সেরে নিয়ে আবার আসছি। আমি রত্নাকরকে হাতের ইশারায় ডেকে ওর বসার টেবিলের দিকে এগোলাম। তোর সঙ্গে রিসার্চের ব্যাপারে একটু ডিসকাশন রয়েছে। তুই সেদিন ভ্যাম্পায়ারদের সোশ্যাল স্ট্রাকচারের প্যাটার্ন নিয়ে আমাকে বলছিলি না? হ্যাঁ। আফ্রিকায় মাংবেটু নামে একটা ট্রাইব রয়েছে। ওদের সোশ্যাল স্ট্রাকচারের সঙ্গে ভ্যাম্পায়ারদের স্ট্রাকচারের কিছু কিছু মিল আমি খুঁজে পেয়েছি, আর সেটা নিয়েই তোর সঙ্গে একটু ডিসকাস করতে চাই। রত্নাকর সায় দিয়ে মাথা নাড়ল। আমি চাই ও এখনও রিসার্চ নিয়ে একটু ব্যস্ত থাকুক, নাহলে নীলি যতক্ষণ আমাদের সোসাইটিতে থাকবে ততক্ষণ ও আমার গায়ে এঁটুলির মতো সেঁটে থাকতে চাইবে। সুতরাং রত্নাকরের টেবিলে বসে আমরা রিসার্চ নিয়ে আলোচনা করতে শুরু করলাম। তারপর ওকে পড়াশোনার মধ্যে আটকে রাখার জন্য বেশ কিছু কাজ দিয়ে গেলাম। টেবিল ছেড়ে ওঠার সময় জানালাম, শোন, নীলি কিন্তু আমার কাছে পার্ট টাইম রিসার্চে জয়েন করেছে। ওকে কিন্তু তুই হেল্প করবি, বুঝেছিস? ঠিক আছে, নে কাজ কর, আমি এলাম। এরপর আর রত্নাকর কোনো কথা বলতে পারল না, হাঁ করে আমার মুখের দিকে শুধু তাকিয়ে রইল। আমি সনাতন মাইতির কাছে গেলাম। ওর টেবিলে গিয়ে বসতেই উনি বললেন, প্রফেসর মিত্র, একটা ইন্টারেস্টিং খবর পেয়েছি। আমার এক ক্লোজ ফ্রেন্ড আধ ঘন্টা আগেই ফোন করে খবরটা দিল। কি খবর? আমি সনাতনের দিক থেকে নজর সরিয়ে দূরে নীলির দিকে তাকালাম। কাগজে মনোযোগ দিয়ে ও এক মনে লিখে চলেছে।
বর্ধমান কড লাইনে চন্দনপুর নামে একটা স্টেশন আছে। আমার কলেজের বন্ধু নিমাই শেঠ চন্দনপুরে থাকে। সেখানে পরশুদিন একটা বড় মন্দিরের কাছে একজন লোকের ডেড বডি পাওয়া গেছে। গলার পাশে 2টো দাগ। সবাই বলছে সাপে কেটেছে। পুলিশ ডেড বডি পোস্টমর্টমে পাঠিয়েছে। পোস্টমর্টেম করে কিছু পাওয়া যাবে বলে মনে হয় না, আগের সব কেসে তাই হয়েছে। প্রফেসর মিত্তির, ওখানে একটা পিকনিক মানে ফিল্ড ট্রিপের ব্যবস্থা করলে হয় না? হ্যাঁ, সে তো করাই যায়। আপনারা রাজি থাকলে আমার আর প্রবলেম কি। আর আপনারা যদি যেতে সাহস না পান, মানে শেষ পর্যন্ত যেতে না চান, তাহলেও আমাকে ওখানে একলাই যেতে হবে। মানে খবরটাকে বেস করে আমাকে তো রিসার্চ চালিয়েই যেতে হবে না। আরে না না স্যার, এরকম ভাববেন না। আর কেউ যাক না যাক, আমি আপনার সঙ্গে রয়েছি তো। আমি সনাতন মাইতির চোখের দিকে তাকালাম। শপথের একটা ছোঁয়া পেলাম সেখানে। ওর ফ্যামিলির কেউ কিংবা কাছের কেউ ভ্যাম্পায়ার এটাকে মারা গেছে কিনা জানি না, সনাতন অন্তত সে কথা কখনো আমাকে বলেননি। সংসারে উনি কি বরাবরই একা, নাকি একা হয়ে গেছেন? ঠিক আছে, তাহলে আপনার পরিভাষায় পিকনিক হবে, তাই তো? থ্যাংক ইউ স্যার। আপনি তাহলে একটা কাজ করবেন, চন্দনপুরের ওই জায়গাটার লোকেশন ডিটেলস আর ঘটনার একটা পুরো রিপোর্ট আমাকে দেবেন। তারপর আমি আর আপনি মিলে মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট করে নেব। আর একটা ছোট রিকোয়েস্ট আছে স্যার। কি রিকোয়েস্ট? আমাদের এই ফিল্ড ট্রিপটা পূর্ণিমার সময় হলে ভালো হয়। মানে মিস্টার নাগ সেদিন যেমন বলেছিলেন। ও ঠিক আছে, দেখি। তাছাড়া কারা কারা এই ট্রিপটায় যেতে চান সেটাও একবার দেখা দরকার। আপনি আমাকে গ্রিন সিগন্যাল দিলেই আমি নিমাইকে ধরে চন্দনপুরে থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে ফেলব। তারপর পূর্ণিমায় পিকনিক। আমি হেসে উঠে দাঁড়ালাম। নীলির দিকে তাকিয়ে দেখি ও আমারই দিকে তাকিয়ে আছে। ওকে ইশারা করে বললাম যে আমি চেম্বারে যাচ্ছি। নীলি হাসল, মাথা নেড়ে জানালো যে বুঝেছে। আমি চেম্বারে গিয়ে আমার চেয়ারে বসলাম। চুপচাপ বসে নীলির কথা ভাবতে লাগলাম, বিশেষ করে আজ সকাল আর দুপুরের কথা। সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে নীলির এতটা কাছাকাছি এসে পড়তে পারি। আমার টেবিলে রাখা ডেস্কটপ কম্পিউটারে নানা রকম রঙিন মাছ ঘুরে ফিরে খেলা করছে। একটা পাথরের গায়ে আজকের তারিখটা ফুটে উঠে বারবার মিলিয়ে যাচ্ছে। স্ক্রিন সেভারটার দিকে তাকিয়ে আমি পূর্ণিমার রাতের কথা ভাবছিলাম আর ভ্যাম্পায়ারদের কথা ভাবছিলাম। যদি সত্যি সত্যি পূর্ণিমার রাতে চন্দনপুরে গিয়ে আমাদের অভিযান চালাতে হয়, তাহলে আমাকে সব রকম প্রতীক্ষা ব্যবস্থা সঙ্গে করে নিয়ে রাখতে হবে। কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না। কিবোর্ডের এসকেপ বোতাম টিপে স্ক্রিন সেভারটাকে সরালাম। তারপর নেট চালিয়ে পূর্ণিমার রাতে ভ্যাম্পায়ারদের বিহেভিয়ার নিয়ে পুরনো পড়াশোনা খানিকটা ঝালিয়ে নিতে লাগলাম। আর সেই সঙ্গে আমার ডায়েরিতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নোট করতে লাগলাম। এভাবে কতক্ষণ মগ্ন ছিলাম জানি না, হঠাৎ খেয়াল করে দেখি আমার ঘরে নীলি ঢুকেছে। ওর সঙ্গে প্রথমে আর্টিকেলটা নিয়ে কথা বললাম, তারপর বললাম দুজন মেম্বারের কাছ থেকে কিভাবে পূর্ণিমায় পিকনিক করার সাজেশন এসেছে। বেশ, আমিও রাজি। পূর্ণিমায় ফিল্ড ট্রিপ করলে কিন্তু দারুণ থ্রিলিং হবে। ঠিক আছে, দেখি ব্যাপারটা অ্যারেঞ্জ করা যায় কি না। জানলার দিকে তাকালাম। দিনের আলো পড়ে এসেছে। ঘড়ি দেখলাম 5:30। অফিস বন্ধ করবার সময়। তাহলে আবার কবে দেখা হচ্ছে? কেন কাল? সরি নীলি, আমারই ব্যাড লাক। আমাকে কাল একটু ইন্ডিয়ান মিউজিয়ামে যেতে হবে। সেখানে ডিরেক্টরের সঙ্গে একটা মিটিং রয়েছে। মিটিংটা আসলে বেশ লম্বা হতে পারে। পরশু কোনো অসুবিধা রয়েছে? না, একদম না। এই কথার পর নীলিকে অফিসের দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। তারপর দোতলায় উঠে গেলাম।
রত্নাকর, সুমিতেশ, অভিরূপরা অফিস বন্ধের তোড়জোড় করতে লাগলো। দোতলায় গিয়ে সেফটি সিস্টেম অ্যাক্টিভেট করলাম। তারপর জামা কাপড় ছেড়ে বসবার ঘরের জানলার কাছে একটা চেয়ার নিয়ে বসলাম। রিমোট কন্ট্রোল ইউনিটের বোতাম টিপে অডিও সিস্টেম অন করে দিলাম। জলতরঙ্গের মিষ্টি সুর ঘরের বাতাসে ভেসে বেড়াতে লাগলো। বাইরে অন্ধকার নেমে এসেছে বটে, কিন্তু আমি ঘরের আলো জ্বালালাম না। অন্ধকার ঘরটাই আমার বেশি ভালো লাগছিল। জানলা দিয়ে তাকিয়ে দেখি রত্নাকর অফিস থেকে বেরোচ্ছে। একতলা দরজার কাছে একটা স্টিলের তৈরি ড্রপ বক্স রয়েছে, তাতে কম্বিনেশন লক লাগানো। অফিস বন্ধ করে বেরোনোর সময় রত্নাকর চাবিটা রোজ ওই ড্রপ বক্সে ফেলে যায়। রোজ সকালে অফিস খোলার সময় কম্বিনেশন লক খুলে চাবিটা রত্নাকরকে আমিই বের করে দিই। দেখলাম রত্নাকর মেন গেট খুলে বেরিয়ে গেল। বেরোনোর আগে ঘুরে দোতলার দিকে একবার তাকালো, কিন্তু অন্ধকার থাকায় আমাকে দেখতে পেল না। ওর এই সমস্যাটার কি যে সমাধান বের করা যায় সেটা নিয়ে ভাবতে আরম্ভ করলাম। সুরের সাগরে কতক্ষণ ভেসে গেছি জানি না, হঠাৎই দেখি আমার পাঁচিলের বাইরে একটা শিমুল গাছের নিচে অন্ধকারের ছায়ায় কি যেন দাঁড়িয়ে রয়েছে। মানুষটাকে ঠিক স্পষ্ট দেখা না গেলেও তার টাক মাথার খানিকটা চকচক করছিল, আর ভুঁড়িটাও ঠাহর করা যাচ্ছিল। রত্নাকর এখনো দাঁড়িয়ে রয়েছে, ও বাড়ি যায়নি। কিন্তু ওর জামার রংটা পাল্টে গেছে বলে মনে হলো। মনে পড়ল আগেও বেশ কয়েকদিন আমি এরকম একটা ব্যাপার লক্ষ্য করে চলেছি। শেষ পর্যন্ত সব ব্যবস্থা করা গেল। আমরা রওনা হলাম পূর্ণিমার পিকনিকে। ব্যাপারটা আমার কাছে বেশ নতুন। আগে আমি কখনো পূর্ণিমার রাতে ভ্যাম্পায়ারের খোঁজে বেরোইনি। অবশ্য আমি জানি যে কাজটায় কতটা ঝুঁকি, তাই সঙ্গে নিয়েছি আক্রমণ প্রতিরোধের কয়েকটা নতুন অস্ত্র। ট্রিপের খরচ কমাতে বড় গাড়ি ভাড়া করিনি, তার বদলে দুটো অ্যাম্বাসেডর নিয়েছি। একটা গাড়িতে আমি, রত্নাকর আর নীলি। রত্নাকর ড্রাইভারের পাশে বসেছে, পেছনের সিটে আমি আর নীলি। রত্নাকর যথারীতি আমার পাশে বসবার জন্য বায়না শুরু করেছিল, কিন্তু আমি ওকে সামনের সিটে বসতে বলেছি। কারণটা আর নতুন করে কী বা বলবো। গাড়ির জানলার বাইরে কখনো খোলা মাঠ, কখনো ধান ক্ষেত, কিংবা এলোমেলো গাছপালা, সব পেছন দিকে ছুটছে। ওদের চেহারা মলিন, কারণ বিকেলের ব্যাটারিটা ফুরিয়ে আসছে। আমার একটা হাত সিটের ওপর এলানো। নীলির পোশাক সামান্য ছুঁয়ে আছি। জানলা দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে। আমার চুল উঠছে। রত্নাকরের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। ওরও পাতলা চুল উঠছে। হাতের সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে সে বলল, ভ্যাম্পায়ারদের ওপর তোর কি কোনো আক্রোশ আছে? আছে বই কি, তবে সেটার কারণ জানতে চাস না। রত্নাকর যেন একটু গুম হয়ে গেল। আমার আসলে খারাপই লাগছিল, কারণ ও আমার খুব কাছের মানুষ। রত্নাকর মাঝে মাঝে যেমন উৎসাহে টকবক করে ওঠে, তেমনি হঠাৎ হঠাৎ গুমও মেরে যায়। তবে সবসময় আমার কাজের ওপর খুঁটিয়ে লক্ষ্য রাখে আর আমার চারপাশে ঘুরঘুর করে। এই ট্রিপটায় কিছু ইম্পর্টেন্ট ডেটা পাওয়া যাবে বলে তোর মনে হয়? সিগারেটের ছোট হয়ে আসা টুকরোটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দিল। কে জানে, পেতেও পারি। কারণ এর আগে পূর্ণিমায় কিন্তু কোনোদিন আমরা ফিল্ড ট্রিপে যাইনি। তাছাড়া তুই তো জানিস যে আমি খুব অপটিমিস্ট। নতুন একটা অভিজ্ঞতা ঝুলিতে ভরার জন্য আমারও একটু লোভ হচ্ছে, সেটা তো আর আমি চাপতে পারি না। নীলির মধ্যে কোথায় যেন একটা লুকোনো চুম্বক ছিল, আর আমি যে একটা লোহার টুকরো সেটা তো টের পেয়েছি ওর সঙ্গে আলাপ হওয়ার শুরু থেকেই। আর তারপর তো আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়েই ফেলেছি। হয়তো চাইছিলই না যে একটা অল্প বয়সী টকবগে মেয়ে এভাবে আমাকে এসে দখল করুক আর ওর রাজত্বে এসে ভাগ বসাক। একদিন তো ও আমায় মজা করে হেসে বলেই ফেলেছিল, তুই এখন ঠিক কী নিয়ে রিসার্চ করছিস বলতো? ভ্যাম্পায়ার না নীলি?
ধরে নে দুটোই। দেখিস নীলির ম্যাজিকের দিশাহারা হয়ে ব্ল্যাক ম্যাজিক ভুলে যাস না যেন। সেসব কথা নিয়ে আমি অনেক সময় নীলির সামনেই রত্নাকরের সঙ্গে ঠাট্টা করেছি। নীলির সঙ্গে আমার সম্পর্ক নিয়ে এখন অবশ্য আর লুকোচুরির কোনো ব্যাপার নেই। ও রত্নাকরের ঈর্ষা আমি সামলে নেব। মেজাজটা বেশ হালকা লাগছিল। রত্নাকর মাঝে মাঝে গম্ভীর হয়ে গেলেও ব্যাপারটাকে খুব একটা আমল দিতে চাইছিলাম না। চন্দনপুরে এসে আমরা একটা দোতলা বাড়িতে উঠলাম। বাড়িটা সনাতনবাবুর বন্ধু নিমাই শেঠ বেশ কম ভাড়ায় ঠিক করে দিয়েছেন। একটা হ্যারিকেন ফ্যাক্টরির পাশে পুরনো জোড়াতালি দেওয়া দোতলা বাড়িটা কোনো রকমে খাড়া হয়ে রয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে গেল। অবশ্য তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা রাতে গাড়ি নিয়ে এখান থেকে 3 কিলোমিটার দূরে আসল স্পটে যাব, জায়গাটা খুঁটিয়ে দেখব, আর ভ্যাম্পায়াররা সেই স্পটে কোনো চিহ্ন রেখে গেছে কিনা তার খোঁজও করব। আধ ঘন্টার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। সনাতনবাবু এ অঞ্চলে আগেও এসেছেন, তাই তিনিই আমাদের গাইড। গাড়িতে করে স্পটে পৌঁছতে আমাদের লাগলো মাত্র 20 মিনিট। আজ পূর্ণিমা। চাঁদটাকে যেন আকাশে সোনার থালা মনে হচ্ছিল। রত্নাকর সেদিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। অবশ্য ও এভাবে তাকাতেই পারে, কারণ ও কবি। ওর কবিতা আমি পড়েছি, ওর মুখে তো 2-1টা শুনেওছি। সব মিলিয়ে ওকে সত্যিই কবি বলা যায়। যেদিকে তাকাই সেদিকেই জ্যোৎস্নার ফিনিক ফুটেছে। জ্যোৎস্নার যে এত তেজ, সেটা এরকম একটা অন্ধকার খোলামেলা জায়গায় না এলে বোঝা যেত না। সনাতন মাইতি জায়গাটা আমাদের চেনাচ্ছিলেন। বিশাল একটা খোলা মাঠের মতো। মাঠ ঠিক বলা যাচ্ছে না, তার কারণ মাঠের যেখানে সেখানে আগাছার ঝোপ আর জঙ্গল, কোথাও কোথাও বড় বড় গাছ। এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে অনেকটা এগোলে একটা ভাঙাচোরা পোড়ো মন্দির, তার কাছাকাছি বিশাল মাপের একটা পুকুর। জুৎসই একটা জায়গায় গাড়ি রেখে আমরা হেঁটে এগোচ্ছিলাম। সনাতন বললেন, ইয়েস স্যার, পোড়ো মন্দিরের কাছাকাছি পড়েছিল ডেড বডিটা, একটা বট গাছের নিচে। আচ্ছা, আজকের অভিযানে বিশেষ ব্যবস্থা হিসেবে আমি প্রত্যেককে একটা করে হাই পাওয়ার টর্চ দিয়েছি, আর দিয়েছি একটা করে ছোট পলিপ্যাক, যার মধ্যে রয়েছে শুকনো রসুনের গুঁড়ো আর হিং। এই মিক্সচারের গন্ধ বেশিরভাগ ভ্যাম্পায়ারের কাছে একেবারে অসহ্য। এই গন্ধে ওরা দূরে সরে যায়। আমি সবাইকে আগেই সাবধান করেছিলাম, বলেছিলাম যে এপাশ ওপাশ ঘুরে বেড়ানোর সময় সবাই যেন খুব কেয়ারফুল থাকে, কখনো যেন অসাবধান না হয়। সনাতন মাইতি পোড়ো মন্দিরটার ইতিহাস আমাদের বলে চলেছেন। সমস্তটাই ওর নিমাই শেঠের কাছে শোনা। মন্দিরটা নাকি চণ্ডী মায়ের মন্দির। 17th সেঞ্চুরিতে হরেরাম ঢালি নামে একজন ডাকাত সর্দার এটা তৈরি করেন। তার ছেলের নাম ছিল চন্দন, সেই থেকেই এই এলাকার নাম চন্দনপুর। আমরা একটু ছড়িয়ে ছিটিয়েছিলাম, কৌতূহলী নজরে এদিক ওদিক দেখছিলাম। হঠাৎ রত্নাকর চাঁদের দিকে আঙুল তুলে আমাকে ডাকলো, কিরণ দেখ, মনে হচ্ছে চাঁদটা যেন ললিপপ, ওটা লোভ দেখিয়ে অন্ধকার আমাদের ডাকছে। রত্নাকর, এখন কবিতা একটু রাখ, ফিল্ড ইন্সপেকশন চলছে। আধার তোমার কোমল অঙ্গসজ্জা, কালো চোখের তারায় তারায় তারায়, তোমায় দেখতে চাঁদের পিঠে পারি, তোমারই জন্য ছেড়েছি লাজ ও লজ্জা। ওয়ান্ডারফুল! কার লেখা কবিতা এটা? আপনার? হ্যাঁ, আমারই বানানো। চাঁদ দেখে লাইনগুলো হঠাৎ মাথায় এসে গেল। ভ্যাম্পায়ার আর কবিতা, অদ্ভুত কম্বিনেশন কিন্তু। দেখলাম নীলি একা নয়, ওর একটু পেছনেই রয়েছেন সনাতন মাইতি আর মিস্টার অ্যান্ড মিসেস নাগ। চন্দনপুর পৌঁছানোর পর থেকেই মিসেস নাগ সব সময় স্বামীর ভালো মন্দ খেয়াল রাখছিলেন। হাঁটতে হাঁটতে কখন যেন আমরা পুকুরটার কাছাকাছি পৌঁছে গেছি। ঠিক তখনই আমি একটা গন্ধ পেলাম, ভ্যাম্পায়ারের গন্ধ। এই গন্ধ আমি চিনি, জানি,
সাধারণ মানুষ একে নাম না জানা একটা ফুলের গন্ধ ভেবে ভুল করবে। আমার বুকের মধ্যে ড্রাম বাজানোর শব্দ উঠল। তার মানে সনাতন মাইতির খবরটা ঠিক, কিছু একটা এখনো আছে এখানে। আমি শান্ত থাকার চেষ্টা করলাম। স্পট বলতে যা বোঝায় সেটাকে একবার চোখ বুলিয়ে দেখে নিলাম। পুকুরটা মাপে বেশ বড়, তার চারদিকের পাড় অনেকটা ঢালু হয়ে গভীরে নেমেছে। তারপর জল। পাড়ে দাঁড়িয়ে পুকুরের জলকে কালো কাচের প্লেট বলে মনে হচ্ছে। তাতে গোল চাঁদের ছায়া ফুটেছে। চারপাশে শোনা যাচ্ছে ঝিঁঝির ডাক। পুকুর পাড়ে অনেক লম্বা লম্বা গাছ। গাছের আড়ালে হরেরাম ডাকাতের চণ্ডী মন্দির। তার সারা গায়ে বট অশ্বত্থের চারা। মাথায় বড় মাপের দুটো ত্রিশূল। চাঁদের আলোয় সে দুটো কালচে দেখাচ্ছে। আমাদের সকলের হাতে টর্চ জ্বলছে, আর আমার পকেটে সতর্কতার বাড়তি হিসেবে আলট্রাভায়োলেট আলোর দুটো স্পেশাল টর্চ রয়েছে, একটা বড় একটা ছোট। আলট্রাভায়োলেট আলো ভ্যাম্পায়ারদের চিহ্ন খুঁজে পেতে কাজে লাগে। এছাড়া রূপোর ছুরি আর রসুন হিঙের প্যাকেট তো রয়েছেই। এই জায়গাটা ভ্যাম্পায়ারদের কাছে ফেভারিট হলে আমি কিন্তু একদম অবাক হব না। হ্যাঁ, ঠিকই বলেছ। চারিদিক যা দেখছি, আমি না কখনো আগে ভ্যাম্পায়ার দেখিনি, তবে দেখলে দূর থেকেই দেখতে চাই বাবা, সেফটি আগে, তাই না? প্রফেসর মিত্রর বইতে পড়েছি পূর্ণিমার রাতে ভ্যাম্পায়াররা এক্সাইটেড হয়ে পড়ে, তাই তাদের দেখা পাওয়ার পসিবিলিটি বেশি। ওরে বাবারে, সব কথা মুখে এনো না তো, তুমি দেখছি একটা বিপদ ডেকেই আনবে। এত ভয় পান তো রাতে ফিল্ড করতে এলেন কেন? কি আর বলবো বলো, ভয়ও করে আবার অ্যাডভেঞ্চারের লোভে আসতেও ইচ্ছে করে। হ্যাঁ, প্রফেসর মিত্রের বইতে ব্যাপারটা আমিও পড়েছি। নীলির পায়ে ব্লু জিন্স, গায়ে স্কাই ব্লু টপ, গলায় কালো স্কার্ফ। এখন জ্যোৎস্নার আলোয় ওকে অদ্ভুত ছায়া ছায়া দেখাচ্ছে। ভ্যাম্পায়ারের একটা গন্ধ নাকে এসেছে, তাই আমি খুব খুঁটিয়ে চারপাশটা দেখছিলাম। জ্যোৎস্না ভাসী রাত, আকাশে তারাদের সঙ্গে নিয়ে চাঁদ সপরিবারে হাজির। পুকুর পাড়ের একপাশে গাঢ় ছায়া, অন্ধকার, বাকিটা রূপলি জ্যোৎস্না। এদিক ওদিক দাঁড়িয়ে থাকা গাছপালাগুলো যেন চুপ করে কোনো কিছুর জন্যে অপেক্ষা করছে। মিসেস নাগ আমার কাছাকাছি চলে এলেন। প্রফেসর মিত্র, একটা ফুলের গন্ধ টের পাচ্ছেন? আমি ওর দিকে তাকালাম। বাকি সবাইকেও এক নজরে দেখলাম। জ্যোৎস্নার আলোয় সবার মুখ কেমন যেন বিবর্ণ লাগছিল, ঠিক যেন মরা মানুষের মুখ। হ্যাঁ, ওই আমিও পাচ্ছি একটু একটু। আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, নীলি গুনগুন করে গান গাইছিল। বীরেন নাগ ওকে যেন কি একটা বলছিলেন, কথাগুলো ঠিক বোঝা যাচ্ছিল না। অমিতা নাগ বারবার ঘাড় ঘুরিয়ে স্বামীর দিকে দেখছিলেন, হয়তো নজর রাখছিলেন। আমি রত্নাকরের দিকে তাকালাম। পুকুর পাড় ধরে হেঁটে যাচ্ছে, খামখেয়ালি পা ফেলছে, আর মাঝে মাঝে মুখ তুলে চাঁদের দিকে দেখছে। খুবিদের ব্যাপার স্যাপারই আলাদা। আমি মিস্টার এবং মিসেস নাগকে দেখছিলাম। প্রায় বছর 4 ধরে ওরা আমার সেমিনারে হাজিরা দেন। আমাদের সোসাইটির মেম্বার হয়েছেন বছর 3। ফিল্ড ট্রিপের অ্যাডভেঞ্চার ওরা অপছন্দ করেন না। এর আগেও বারচারেক আমার সঙ্গে ফিল্ড ট্রিপে বেরিয়েছেন, সঙ্গে রত্নাকরও ছিল। ওদের জীবনে আর কোনো এক্সাইটমেন্ট নেই সত্যি বলতে। আসলে ছেলে রাজেনের মৃত্যুশোক ভুলতেই একরকম আমাদের সোসাইটিতে নাম লিখিয়েছেন। আমি ভ্যাম্পায়ারদের সিক্রেটগুলোর কথা ভাবছিলাম, ওদের গন্ধ। এছাড়া আলট্রাভায়োলেট আলো ভ্যাম্পায়ারদের বুকের ওপর ফেললে নানা রকম রং দেখা যায়। তবে সব ভ্যাম্পায়ারের মধ্যে এই সাইনটা পাওয়া যায় না, তাই কোনো কোনো সময় ভ্যাম্পায়ার চেনার ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায়। হঠাৎই কে যেন আমার জামা ধরে টান মারল। চমকে তাকিয়ে দেখি নীলি। এই,
চলুন না একটু ভ্যাম্পায়ার খুঁজি। কি অদ্ভুত প্রস্তাব। অবশ্য অদ্ভুতই বা কেন, আমরা তো এখানে ভ্যাম্পায়ার নিয়েই খোঁজ খবর করতে এসেছি। হ্যাঁ চলো। তা তুমি কোথাও ভ্যাম্পায়ারের খোঁজ পেলে নাকি? হ্যাঁ পেলাম, ওই ভাঙা মন্দিরটায়। যাবেন? তাই? তা তোমার ভয় করবে না? মোটেই না, সঙ্গে টর্চ আছে, আর আপনিও তো আছেন। সত্যি মেয়েটার সাহস আছে বটে। লক্ষ্য করলাম নাগদম্পতি টর্চ জেলে একটা ঝুপসি বটগাছকে পরীক্ষা করছেন। এদিক ওদিক তাকিয়েও সনাতন মাইতি আর রত্নাকরকে চোখে পড়ল না। বাগানের সেই কেসটা ছাড়া আপনি আর কখনো ভ্যাম্পায়ার দেখেছেন? দেখেছি তো বটেই, শুনেওছি। আমরা মন্দিরের দিকে পা বাড়ালাম। তার মানে কিভাবে শুনলেন? আচ্ছা, ওকে কি ভয় দেখানো ওই কোরাস কণ্ঠস্বরের ফোন কলের কথা বলবো? খুব বলতেও যে ইচ্ছা করছে। টেলিফোনে শুনেছি। কি করে বুঝলেন ওটা ভ্যাম্পায়ারের ভয়েস? ও শুনেই বোঝা যায়। নীলি অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি হাসলাম। টর্চের আলোটা মন্দিরের দরজা লক্ষ্য করে ফেললাম। পাঁচিলের মধ্যে একটা বিশাল ভাঙাচোরা হাঁ, ওটাই বোধহয় দরজা। মন্দিরটার কি প্যাথেটিক অবস্থা, যেখানে সেখানে জট পাকানো বটের ঝুড়ি। ভাঙা পাঁচিলের খাঁজে একটা পেঁচা বসে রয়েছে, ওটার জল জলে সবুজ চোখের মণি চকচক করছে। মন্দিরের মেঝেতে গাছের শুকনো পাতা আর ডালপালা। মন্দিরের ভেতর থেকে ভ্যাপসা একটা গন্ধ ভেসে আসছিল, তার সঙ্গে ভ্যাম্পায়ারের গন্ধটা মিশে যাচ্ছিল। তবে রসুন আর হিঙের কড়া গন্ধ সেই বিশেষ গন্ধটাকে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। হঠাৎই নীলি পাশ থেকে আমার হাত আঁকড়ে ধরল। এইসব রিসার্চ ছাড়া আপনার লাইফ বলে কিছু নেই, তাই না? যেন এই প্রশ্নটার উত্তরও আমি মাঝে মাঝে নিজের মনের ভেতরেই খুঁজি। আপনি আমাকে নিয়ে রিসার্চ করবেন না? নীলি সরে এসে আমার মুখোমুখি দাঁড়ালো। কিন্তু আমি ভ্যাম্পায়ারের চেয়েও ইন্টারেস্টিং, আর এই রিসার্চে আপনাকে দারুণ মোটিভেশন নিয়ে হেল্প করব। জানি তো, তোমাকে নিয়েও তো তাই রিসার্চ শুরু করেছি। আমি নীলিকে অনুভব করতে পারছিলাম। রত্নাকর যেন ঠিকই বলেছে। কখন যেন আমি ব্ল্যাক ম্যাজিক ছেড়ে নীলিকে নিয়ে গবেষণা করতে আরম্ভ করেছি। নীলি আমার আরও কাছে সরে এলো। আমার জামার বুকের কাছটা আচমকা খামচে ধরে বলে উঠল, ভ্যাম্পায়ারদের সিক্রেটগুলো আমাকে বলুন, তার এক্সচেঞ্জে আমার সিক্রেটগুলো আপনাকে বলবো। বলে দিই ওকে। বলা না বলার একেবারে কিনারায় পৌঁছে গেলাম আমি। ভীষণ বলতে ইচ্ছা করছিল, ও যেন আমাকে হিপনোটাইজ করে ফেলেছিল। ওর উষ্ণতায় আমি গলে যাচ্ছিলাম। ওর আঙুল এখন আমার জামার প্রথম বোতামে। আর ঠিক তখনই চিৎকারটা শোনা গেল। কাঁপা গলায় সেই দীর্ঘ চিৎকার পূর্ণিমার জমাট জ্যোৎস্নাকে একেবারে চিরে দিল। কোথায় না কোথায় ধাক্কা খেয়ে খেয়ে সেই শব্দের প্রতিধ্বনির কয়েকটা টুকরো ছড়িয়ে গেল রাতের বাতাসে। আমি এক ঝটকায় নীলির হাত সরিয়ে দিলাম। তারপর শব্দ লক্ষ্য করে ছুট লাগালাম। উঁচু নিচু জমি, গাছপালা আর আগাছা পেরিয়ে সোজা পুকুর পাড় পৌঁছে বুঝলাম একটা চাপা গোঙানির আওয়াজ পুকুরের ওপার থেকে ভেসে আসছে। সেখানে দুটো টর্চের আলো নাড়াচাড়া করছে। কয়েকটা ছায়ার জটলা, তার সঙ্গে উত্তেজিত কথাবার্তা। আমি সেই জটলা লক্ষ্য করে টর্চের আলো ফেললাম, কিন্তু ভালো করে কিছু দেখা গেল না। রত্নাকর, কি হয়েছে ওখানে? কিরণ, জলদি আয়। প্রফেসর মিত্র শিগগির আসুন, এখানে ডেঞ্জারাস ব্যাপার হয়েছে। আমার ওয়াইফের 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই জটলার কাছে পৌঁছে গেলাম। টর্চের আলো ফেললাম। বীরেন নাগ অসহায় শিশুর মতো মাটিতে বসে রয়েছেন। অমিতা নাগের শরীরের অর্ধেকটা ওর কোলের ওপরে। অমিতা নাগের গলায় রক্তের দাগ, দুটো পাশাপাশি লাল কাঁচপোকা টিপ। ভদ্রমহিলা ভয়ে চোখ বুজে রয়েছেন, গুঙিয়ে চলেছেন, আর একই সঙ্গে ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠেছেন। ওদের দুজনের ওপরেই ঝুঁকে দাঁড়িয়ে রত্নাকর আর সনাতন মাইতি। দুজনেই খুব এক্সাইটেড। আমি বসে পড়লাম অমিতা নাগের মাথার কাছে। টর্চের আলো জেলে
ক্ষতচিহ্নটা পরীক্ষা করলাম। না, ক্ষতচিহ্নটা গভীর নয়, ভ্যাম্পায়ারটা সবে ওকে অ্যাটাক করেছিল, কাজ সারতে পারেনি। অমিতা নাগ যতটা না আহত হয়েছেন তার চেয়ে শক পেয়েছেন বেশি। বীরেন নাগ কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার গলা কেঁপে উঠল, মনে হলো যেন এক্ষুনি কেঁদে ফেলবেন। ভ্যাম্পায়ারের গন্ধটা এবার উগ্রভাবে নাকে এলো। আমি চারপাশে তাকালাম, টর্চের আলো ফেললাম, কিন্তু কোথায়? একটু ধাতস্থ হয়ে বীরেন নাগ উত্তেজিতভাবে ঘটনাটা আমাদের বোঝাতে চাইলেন। ওরা দুজনে ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলেন। তাদের তরুণ বয়সের জ্যোৎস্না রাতের প্রেমের কথা মনে পড়ছিল। মিসেস নাগের যেন বয়স কমে যাচ্ছিল। তিনি অনেকটা নাচের ভঙ্গিতে তাড়াতাড়ি পা ফেলছিলেন। এইভাবে তিনি পাশাপাশি দাঁড়িয়ে থাকা একজোড়া গাছের আড়ালে চলে যান, আর ঠিক তখনই একটা কালো ছায়া বুভুক্ষু নেকড়ের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ে, ওকে এক ধাক্কায় মাটিতে পেড়ে ফেলে গলা কামড়ে ধরে। কপাল ভালো তিনি চিৎকার করতে পেরেছিলেন, আর তাই কাছাকাছি যারা ছিলেন তারা চটপট ছুটে আসেন। একটা ভয়ের ছায়া নেমে এলো সবার উপরে। আমি ভাবতাম ভ্যাম্পায়ার ব্যাপারটা আসলে বোধহয় মিথ, মানে ওই কিংবদন্তি গোছের। চলুন আমরা না ফিরে যাই। সনাতন, আমি ভাবতে পারছি না যে আপনি এরকমটা ভাবতেন। মানে একদিকে এরকম ভাবতেন, আবার আমাদের সোসাইটির মেম্বারও হয়েছিলেন। সনাতন মাইতি উত্তরে বিড়বিড় করে কি যেন একটা বললেন। ওর মুখটা ছায়ায় ঢেকে গিয়েছিল। মিসেস নাগকে ধাতস্থ করে বীরেন নাগ উঠে দাঁড়ালেন। পকেট থেকে রুমাল বের করে স্ত্রীর গলার ক্ষতের রক্ত মুছে দিলেন। তারপর স্ত্রীকে ধীরে ধীরে দাঁড় করিয়ে আমাকে লক্ষ্য করে বললেন, চলুন চলুন, আমার আমার ভয় করছে, চলুন। মিস্টার নাগ, আপনার ভয়টা মিথ্যে নয়, আমি মানছি, কিন্তু আমি তো রয়েছি, রত্নাকরও রয়েছে। আপনাদের এটা তো মানতে হবে যে ট্রিপটা আফটার অল সাকসেসফুল, আর আমরা সকলেই ডিরেক্ট প্রুফ পেয়েছি। আমি আমার সেকেন্ড বইটায় প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখেছি যে টেস্টটা পেলে ভ্যাম্পায়াররা পাগল হয়ে যায়, বিশেষ করে ফুল মুনের সময়। ওরা তখন যে কোনো রকমের রিস্ক নিতে পারে। কিন্তু আমি ওই যে বললাম, আপনাদের কোনো ভয় নেই। যতক্ষণ আমি আর রত্নাকর আছি। তাই রত্নাকর, হোয়াট ইউ সে? আমি তো তোর পেছনে আছি। মিস্টার ও মিসেস নাগ তবুও ইতস্তত করতে লাগলেন। আমার হঠাৎ নীলির কথা মনে পড়ল। এতক্ষণ ওর কথা আমার খেয়ালই হয়নি। এখন এপাশ ওপাশ তাকালাম, কিন্তু ওকে দেখতে পেলাম না। কোথায় গেল মেয়েটা? আবার ওই ভাঙা মন্দিরের ভেতরে ঢুকে পড়ল না তো? আমার চোখ যখন এদিক ওদিক তাকিয়ে খুঁজছে ওকে, তখন হঠাৎই ওকে দেখতে পেলাম। বেশ খানিকটা দূরে একটা গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে। ওর চোখে মুখে চাঁদের আলো, জ্যোৎস্নায় চোখ চিকচিক করছে বলে মনে হলো। ও আমাদের কাছে এগোলো না, দূর থেকেই আমাকে চেঁচিয়ে ডাকলো, শুনতে পাচ্ছেন? প্রফেসর মিত্র, প্রফেসর মিত্র, চলুন ভাঙা মন্দিরটার দিকে একটু যাই, জায়গাটা খুঁজে দেখি, ওখানে কিছু লুকিয়ে থাকতে পারে। আমার মনে হলো নীলি নির্জনতা খুঁজছে, আমাদের অসমাপ্ত কাজটা শেষ করতে চাইছে। ওর ডাকে একটা অদ্ভুত আবেদন আর টান ছিল। আমি কিছুতেই সেটা এড়াতে পারলাম না। রত্নাকর আমার দিকে অপলক কিছুক্ষণ চেয়ে রইল, তারপর হাল ছেড়ে দেওয়া গলায় বলল, ঠিক আছে, তোরা ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। কোথায় যেতে পারে শয়তানটা? মিস্টার নাগ আর অমিতা নাগ গাড়ির দিকে হাঁটা দিয়েছিলেন। সনাতন মাইতি আমার কাছে এসে বললেন, আমি কি আপনাদের সার্চ পার্টিতে থাকবো? যদি সাহস থাকে তাহলে নিশ্চয়ই আসতে পারেন। মানে শুধু শুধু একটা মিথের পেছনে আফটার অল টাইম ওয়েস্ট না। আমার কথার খোঁচা বোধহয় ওর আতে ঘা লাগালো। প্রফেসর মিত্র, আমার বয়স হয়েছে, শরীর ক্ষয়ে গেছে, তবে সাহস কিন্তু খুব একটা ক্ষয়ে যায়নি। আর তাছাড়া মিথটা যে সত্যি তা তো বলতে গেলে দেখতেই পেলাম। জানেন, আমার না ভয় পাওয়ার কোনো মানে হয় না। সংসারে কেই বা আছে, আর কদিনই বা বাঁচবো। আমি ওকে নজর করে দেখলাম। বয়স হলেও শরীরটা এখনো সোজা।
আমাদের 4 জনের হাতে টর্চ, দুটো জ্বলছে, দুটো নেভানো। টর্চের আলো আমাদের শরীরে ধাক্কা খেয়ে ঠিকরে পড়ছে আমাদেরই মুখে। জ্যোৎস্নার আলোর সঙ্গে টর্চের আলোর আভা মিশে গেছে। দূর থেকে শেয়ালের ডাক কানে এলো। আমি নীলির দিকে এগোলাম। রত্নাকর আর সনাতন মাইতি পেছনে পড়ে রইল। নীলির কাছে গিয়ে দেখি ও কেমন অস্বাভাবিকভাবে ছটফট করছে, গুনগুন করে একটা গান গাইছে। জ্যোৎস্নার আলো অনেক কিছু বদলে দেয়। নেচারের চেহারা বদলে দেয়, আমাদের মন বদলে দেয়, তার সঙ্গে মানুষ বদলে যায়। জানো, ভ্যাম্পায়াররাও বদলায়। কিভাবে? আমি ওর হাত আঁকড়ে ধরলাম। এটা তো বলা যাবে না, সিক্রেট। ওর হাতটা বেশ ঠান্ডা লাগলো আমার। আচ্ছা, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। চিন্তার কি আছে, আমি মন্দিরের ভেতরে গিয়েছিলাম। ভেতরটা খুব ইন্টারেস্টিং। আমরা মন্দিরের কাছে এসে পড়লাম। চারপাশে চোখ বোলাতে বোলাতে নীলি বলল, আপনি কেন যে এত রিস্ক নেন? ভ্যাম্পায়ারদের সিক্রেট জানাটাও যে ডেঞ্জারাস সেটা বোঝেন না? বুঝি, কিন্তু এই রিসার্চ আমি বন্ধ করতে পারবো না। এটা এটা আমার বলতে পারো এক ধরনের মিশন। আমরা ভাঙা মন্দিরে ঢুকে পড়েছি। আবার সেই ভ্যাপসা গন্ধ, তার সঙ্গে মিশে আছে নাম না জানা ফুলের গন্ধ। ভাঙা পাঁচিরে অনেকটা জ্যোৎস্না লেপটে রয়েছে, তার পাশেই অন্ধকার। অন্ধকারে আবার চোখে পড়ল সবুজ চোখ, পেঁচা। নীলি আমার কাছে সরে এলো, ওর হাতের টর্চটা নিভিয়ে দিল। ওর হাতের আঙ্গুল আমার গলার কাছে বিলি কাটতে লাগলো। সত্যি বলছি, আমি ভ্যাম্পায়ারের চেয়েও ইন্টারেস্টিং, তাই ভ্যাম্পায়ারের সিক্রেটগুলো আমাকে এখন বলতে পারেন। ওর কথা আমাকে যেন হিপনোটাইজ করে দিচ্ছিল। আগে কখনো কিন্তু আমার এরকম হয়নি। আমি ওকে সব কিছু উজাড় করে বলতে চাইছিলাম। বলতে চাওয়া কথার ফোয়ারা আমার ভেতরে উথাল পাথাল করে উঠছিল। অন্ধকারে আমার জামার বোতাম খুলে যাচ্ছিল। আমার আঙ্গুলও আর বসে রইল না। কাঁকড়া বিছের দাঁড়া হয়ে সরসর করে নীলির টপের বোতামে পৌঁছে গেল। নীলির নিঃশ্বাস আমার গালে পড়ছিল। আমি চোখ বুজে পেলাম। অচেনা ফুলের একটা গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছিল। তুমি তোমার ভ্যাম্পায়ারের রিসার্চ থামাও প্রফেসর। আমি তাজ্জব হয়ে গেলাম। নীলি এ কথা বলছে? হোয়াট ননসেন্স! কেন থামাবো? ওর মুখটা দেখতে চাইলাম আমি। কোন নীলি এইসব কথা বলছে? টর্চের আলো ফেললাম ওর মুখে। সেই একই রকম মুখ, সরলতা আর প্রগল্ভতা মাখানো, তারুণ্যে টকবগে উজ্জ্বল। চোখ দুটো শুধু মরা মাছের মতো। ওর গলার স্কার্ফের দিকে আমার চোখ গেল। স্কার্ফের কিনারায় টাটকা রক্তের দাগ। আমি চট করে হাত বাড়িয়ে স্কার্ফটা টেনে সরালাম। পুরনো ক্ষতচিহ্ন এখন দগদগে নতুন। এই নীলি, কি হয়েছে তোমার? হ্যাঁ প্রফেসর, সুতীর্থর সঙ্গে আমার একটু আগে দেখা হয়েছে মন্দিরের পেছনে। হাত থেকে জ্বলন্ত টর্চ খসে পড়ে গেল। আলো দুবার দোল খেয়েই নিভে গেল। অন্ধকার, এখন শুধুই অন্ধকার। সুতীর্থরা ওদের কাজ শেষ করেছে প্রফেসর আলোকিরণ মিত্র। আমি এখন ওদের দিকে চলে গেছি। নীরের চোখে তারায় দুটো উজ্জ্বল আলোর বিন্দু ফুটে উঠল।
ঠিক যেন দুটো জ্বলন্ত ধূপকাঠির আগুন। চৈতন্যের ছুরি ঝলসে উঠল আমার ভেতরে। অন্ধকার সরাতে চটপট পকেট থেকে ছোট আলট্রাভায়োলেট টর্চটা বার করে ফেললাম। নীলি রাত খোলা বুকের ওপরে ইউভি টর্চের আলোটা ফেললাম। রঙিন আলোর টুকরো ওর ফর্সা বুকে ক্যালাইডোস্কোপের মতো ছবি তৈরি করেছে। ছবিটা ক্রমাগত রং পাল্টাচ্ছে, নকশা বদলে যাচ্ছে। ঠিকরে পড়া আলোয় নীলির দাঁতে দেখা গেল সদন্ত দুটো এখন অনেক লম্বা, লালা মাখানো, ছকছক করছে। বুড়ো খোকা, ওই আলট্রাভায়োলেট আলোয় আমাদের কিছু হয় না, জানো না? ও আমাকে চাপটে ধরল। আমার গলার বাঁ দিকে ওর ঠোঁট নেমে এলো। টের পেলাম কেউ যেন গলায় পিন ফোটাতে চাইছে। আমার হাত থেকে 2 নম্বর টর্চটা পড়ে গেল। মরিয়া ডান হাতটা ঢুকে গেল পকেটে। বেরিয়ে এলো একটা রূপোর ধারালো ছুরি। তারপর বাঁ হাতে নীলিকে জোরে আঁকড়ে ধরলাম। ডান হাতে শক্ত করে ধরা ছুরির বাঁট নীলির বুকের বাঁ দিকে আন্দাজ করে গেঁথে দিলাম ছুরি। 1 বার 2 বার পিশাচি ডুকরে কেঁদে উঠল। তীক্ষ্ণ কাঁপা গলায় সুর করে মরণ ডাক ভাসিয়ে দিল বাতাসে। ভাঙা মন্দির থেকে একটা পেঁচা কর্কশ গলায় ডেকে ছিটকে উড়ে গেল। ঝিঁঝি ডাক থেমে গেল ক্ষণিকের জন্যে। আমার তখন মনে পড়ল আমার মায়ের কথা। নীলির দেহ খসে পড়ে গিয়েছিল শুকনো পাতার ওপরে। ওর পা আমার পা ছুঁয়ে যাচ্ছে। টের পাচ্ছি যে ও ছটফট করছে, নড়ছে। আমি উবু হয়ে বসে পড়লাম। অন্ধকার হাতড়ে আলট্রাভায়োলেট টর্চটা খুঁজে পেলাম। ওটার আলো ফেললাম নীলির ওপরে, আর সঙ্গে সঙ্গে লাফিয়ে আমি পিছিয়ে এলাম। কোনো রকমে উঠে দাঁড়ালাম। নীলির শরীরটা অদ্ভুতভাবে বেঁকে চড়ে ছটফট করছে। বিশাল হাঁ করে ও শুধু নাভির শ্বাস টানছে। রূপোর ছুরিটা ওর বুকে গেঁথে রয়েছে, সেটা ঘিরে কালচে ভেজা দাগ। আমি জানি ওর দেহটা এখন ধীরে ধীরে কুঁকড়ে যাবে, তারপর ছোট হতে হতে এক সময় পড়ে থাকবে শুধু কালো ছাই। কষ্ট হচ্ছিল ওর জন্য, প্রচণ্ড মিস করবো ওকে, কিন্তু কি আর করার। হঠাৎই একটা কথা মনে হওয়াতে আমি যেন ইলেকট্রিক শক খেলাম। মিসেস নাগকে যখন ভ্যাম্পায়ার অ্যাটাক করে তখন তো নীলি আমার কাছে ছিল। যে কোনো ভ্যাম্পায়ারের পক্ষে একই সময় 2 জায়গায় হাজির থাকা তো অসম্ভব। তাহলে তার মানে এখানে কি 1-এর বেশি ভ্যাম্পায়ার জ্যোৎস্না রাতে হাজির হয়েছে? সুতীর্থ এবং অন্যান্যরা? আমার প্রশ্নের উত্তরে মন্দিরের খোলা মুখের কাছে একটা ছায়া এসে দাঁড়ালো। তার পেছনে সাবলীল জ্যোৎস্না, চারপাশে বট অসত্যের ঝুড়ি, সঙ্গে ঝিঁঝির ডাক। সেই ছায়াটা পায়ে পায়ে আমার দিকে এগিয়ে এলো। আমরা একা নই, আমরা অনেক। আমাদের নিয়ে কেউ গবেষণা করুক আমরা চাই না। আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বাঁচতে চাই। আমরা আরও কাছে এগিয়ে এলো ছায়াটা। নাম না জানা ফুলের মিষ্টি গন্ধটা আমার নাকে এসে ধাক্কা মারল। কিরণ, আমার ভ্যাম্পায়ার ক্যাটাগরি অন্যরকম। তোমাকে বহুবার বারণ করেছি, কিন্তু তুমি শোনোনি। তোকে বলেছি এই বিপজ্জনক গবেষণা তুই বন্ধ কর, কিন্তু তুই সে কথা শুনলে তো? তোমাকে এত ভালোবাসি, অথচ আমার আর কোনো পথ নেই। এবার ছায়াটাকে আমি চিনতে পারলাম। রত্নাকর, অথচ সিগারেটের সেই চেনা গন্ধটা আমি কিন্তু আর টের পেলাম না। কিন্তু এভাবে কেন কথা বলছে? মানে একবার তুই করে আর একবার তুমি করে। ওর কোরাস গলা আমার শরীরে ঠান্ডা একটা স্রোত বইয়ে দিল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। তোর কি হয়েছে রত্নাকর? এরকম করে কথা বলছিস কেন তুই? চল তোকে একটা জিনিস দেখাই। এসো এসো আমার সঙ্গে, এসো। বলে ও মন্দিরের বাইরের দিক লক্ষ্য করে হাঁটা দিল। আমি চট করে নিচু হলাম। কালো ছাইয়ের মধ্যে থেকে রূপোর ছুরিটা তুলে নিলাম। রত্নাকর পেছন ফিরে তাকালো। আয় তাড়াতাড়ি আয়।
আমি কিছু বুঝতে পারছিলাম না, আমার মন ধাঁধিয়ে যাচ্ছিল। নিশীতে পাওয়া মানুষের মতো রত্নাকরকে অনুসরণ করলাম। মন্দিরের বাইরে আসতেই জ্যোৎস্নার আলো সারা গায়ে মাখামাখি হয়ে গেল। চারপাশটা বলতে গেলে স্পষ্ট দেখা যাচ্ছিল। এসো, এদিকে এসো, দেখো কে পড়ে আছে এখানে। কাছে গিয়ে দেখলাম গাছপাতার ওপরে একটা মানুষ চিত হয়ে পড়ে আছে। রত্নাকর ওর হাতের টর্চ জ্বালল, ফেলল পড়ে থাকা শরীরটার ওপরে। আমিও আলট্রাভায়োলেট আলোর টর্চ জেলে সেদিকে তাক করলাম আর চমকে উঠলাম। হাই ভোল্টেজ শকে কেঁপে উঠল আমার গোটা শরীরটা। মাটিতে যে পড়ে আছে সে রত্নাকর, ওর গলার রক্তে মাখামাখি। আমি স্তম্ভিত হয়ে দুজন রত্নাকরকে দেখতে লাগলাম। কে আসল আর কেই বা নকল? নাকি দুজন রত্নাকর অবিকল দেখতে যমজ ভাই? আমি ভয় পেলাম। আকাশের চাঁদ, ফুটফুটে জ্যোৎস্না, ছায়া ছায়া গাছপালা আমার ভয়ের সাক্ষী থাকলো। প্রথম রত্নাকর আমার মুখোমুখি ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বিপদের গন্ধ পেয়ে রূপোর ছুরিটা উঁচিয়ে ধরলাম আমি। গাধা কোথাকার বলেই ওর হাতের টর্চটা দিয়ে আমার ছুরি ধরা হাতে প্রচণ্ড জোরে একটা বাড়ি মারল রত্নাকর। আমার ছুরি ছিটকে পড়ল অন্ধকারে। এবার থেকে জেনে রাখো, রূপোর ছুরিতে শেপ শিফটারদের কিচ্ছু হয় না। বহুরূপী ভ্যাম্পায়ারদের সম্পর্কে কতটুকু জানো তুমি? তাচ্ছিল্যের ঢঙে বলা শেষ কথাগুলো শেষ হতে না হতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। রত্নাকর আমার চোখের সামনে বদলে যেতে লাগলো। যেভাবে হাতের চাপে একতাল নরম মাটির চেহারা বদলানো যায়, ঠিক সেইভাবে একজোড়া অদৃশ্য হাত রত্নাকরকে বদলাতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই রত্নাকর বদলে গিয়ে লাজবন্তীতে পরিণত হলো, আর আমি স্তম্ভিত হয়ে গেলাম। ঠান্ডা স্রোতটা শিরদাঁড়া থেকে চলে এলো মাথার মধ্যে, সেখান থেকে ছড়িয়ে গেল আমার স্নায়ুতন্ত্রে। এবার বুঝতে পারলাম তুই তোকারি আর তুমির মিশেলটা। হঠাৎ জোরে বাতাস বইল, অন্ধকারে কোথায় যেন একটা পেঁচা ডেকে উঠল। লাজবন্তীর এলো চুল উঠতে লাগলো। লাজু! আমার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো আমার এককালের প্রিয়তম শব্দটা। কিরণ, আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। তুমি তো জানো না ভ্যাম্পায়ারদের ভালোবাসা কতটা ইন্টেন্স হয়। আমি তোমাকে সব সময় চেয়েছি, তোমার কাছে থাকতে চেয়েছি, তোমার আশেপাশে থাকতে চেয়েছি। কতদিন রত্নাকরের চেহারায় তোমার বাড়ির আশেপাশে সন্ধ্যের পর সন্ধ্যে ঘুরে বেরিয়েছি। আজ সব টানাপোড়েন শেষ। তোমাকে এখন আমার দিকে টেনে দেব। শেষ কাজটা আমাকে করতেই হবে। আমার আর কোনো পথ নেই কিরণ। পথের একেবারে শেষে আমি দাঁড়িয়ে আছি। হাতের পিঠ দিয়ে ঘষে ঘষে ওর চোখ মুছল লাজবন্তী। তারপর হাঁ করল। ওর মুখের গুহায় লালচে আলোর আভা। টর্চ লাইট জেলে কারোর গালে চেপে ধরলে যেমন হয় ঠিক তেমন। সেই আভায় ওর সুদীর্ঘ ছোঁচলো দাঁত দুটোয় যেন আগুন জ্বলছে। আমার হাতে আর রূপোর ছুরি নেই। একটা আলট্রাভায়োলেট টর্চ মাটিতে পড়ে অকারণে জ্বলছে। হঠাৎই বাতাসের ঝাপটা কোথা থেকে যেন ছুটে এলো। গাছের শুকনো পাতা জ্যোৎস্নায় উড়তে লাগলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর লাজো ফের বলে উঠল, আমার কোনো নাম নেই, আমাদের কোনো নাম নেই, তবু আমরা ছিলাম, আছি আর থাকবো। আমাকে অবাক করে দিয়ে আমার প্রিয়জনের স্বতন্ত্র,
আমার গলায় বসে গেল। শুনছিলে ভালোবাসি অন্ধকার উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কাহিনী অনিশ দেব, প্রফেসর আলোক কিরণের ভূমিকায় অনুভব, রত্নাকরের ভূমিকায় আমি রণদীপ, নীলির ভূমিকায় তৃণাঞ্জনা, লাজবন্তীর ভূমিকায় অধ্যায়, বীরেন্দ্রনাথ নাগের ভূমিকায় ইন্দ্রনীল, অমিতা নাগের ভূমিকায় পূজা, প্রসেনজিৎ এবং সুতীর্থর ভূমিকায় কৌশিক, সনাতন মাইতির ভূমিকায় অভিযান এবং অন্যান্য চরিত্রে পার্থ, পূজা, দিতিপ্রিয়া এবং লিও। শব্দগ্রহণ এবং সহযোগিতায় ছিল লিও। আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। নির্দেশনায় ছিল অনুভব। নাট্যরূপ দিয়েছে নীল এবং অনুভব। পোস্টার ডিজাইন করেছে প্রীতম দেব। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ পত্রভারতীর কাছে এই প্রকল্পে আমাদের পাশে থাকার জন্য। তাহলে কেমন লাগলো আমাদের ভালোবাসি অন্ধকারের গোটা উপন্যাসটা? নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কেমন লাগলো অনিশ দেবের লেখা এই অসাধারণ গথিক হরর উপন্যাস। আর হ্যাঁ, অনিশ দেবের লেখা আরও কোন কোন উপন্যাস বা গল্প তোমরা থ্রিলারল্যান্ডে শুনতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা নতুন করে কিছু বলার নেই, শুধু যেটা বলবো সেটা হচ্ছে ওই হাইপ পয়েন্টস যেটা আছে সেটা আমাদের খুব প্রয়োজন। প্লিজ ভিডিওটা একটু হাইপ করে দিও। দেখা হচ্ছে তাহলে পরের সপ্তাহে একটা আরও দুর্দান্ত গল্প নিয়ে। ততদিনের মতো ভালো থেকো, ভয়ে থেকো।